আমাদের চারপাশে আজকাল একটা দৃশ্য খুব পরিচিত, তাই না? কোনো রেস্তোরাঁয় হয়তো একটা পরিবার খেতে গেছে, কিন্তু বাবা মা নিজেদের ফোনে ব্যস্ত, আর বাচ্চাকে শান্ত রাখার জন্য তার হাতেও একটা ফোন ধরিয়ে দেওয়া হয়েছে। একদম। আর এই প্রযুক্তি তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক। কিন্তু শিশুদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণের এই চ্যালেঞ্জটা এখন প্রায় প্রত্যেক অভিভাবকের জন্যই একটা বড় মাথা ব্যথার কারণ। হ্যাঁ, আর সমস্যাটা হলো এটাকে তো পুরোপুরি নিষিদ্ধ করাটাও কোনো সমাধান না। না, বাস্তবসম্মতও না। একদমই না। কারণ স্কুল থেকে শুরু করে বন্ধুদের সাথে যোগাযোগ সবকিছুতে এর প্রয়োজন পড়ছে। তাই আজকের আলোচনার মূল লক্ষ্যটা কোনো কঠোর নিয়ম চাপিয়ে দেওয়ার নয় আর কি। বরং একটা স্বাস্থ্যকর পথ খুঁজে বের করা। হ্যাঁ, আমাদের হাতে একটা প্রবন্ধ আছে, আর ডক্টর এস মল্লিকের একটি বিশদ ভিডিও বিশ্লেষণও আছে। এগুলো থেকে আমরা কিছু বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার চেষ্টা করব। তার মানে আজকে আমরা আসলে কোনো জ্ঞান দিতে আসিনি, বরং সবাই মিলে এই সমস্যাটা থেকে বেরোনোর একটা উম, বাস্তবসম্মত রাস্তা খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, আমরা সবাই জানি যে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের জন্য খারাপ, কিন্তু এটা ঠিক কতটা খারাপ? মানে একটা শিশুর মস্তিষ্কের ভেতরে ঠিক কী পরিবর্তনগুলো ঘটে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বাইরের প্রভাবগুলো তো আমরা দেখি, কিন্তু ভেতরের ক্ষতিটা আরও গভীর। ডক্টর এস মল্লিক তার বিশ্লেষণে খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। প্রথমত, শারীরিক প্রভাবের কথা ভাবুন। হুম। শিশুরা এখন মাঠে খেলার চেয়ে ঘরে বসে গেম খেলতে বেশি পছন্দ করে। এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, আচ্ছা। যা ভবিষ্যতে ডায়াবেটিস বা হার্টের সমস্যার ঝুঁকি তৈরি করে। আর স্ক্রিন থেকে যে নীল আলোটা বেরোয়, হ্যাঁ, ব্লু লাইট। ওটা তাদের ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়, ফলে ঘুমের চক্রটাই নষ্ট হয়ে যায়। আর মানসিক দিকটা, আমার তো মনে হয় ওটাই অভিভাবকদের সবচেয়ে বড় চিন্তার কারণ। এই যে আমরা প্রায়ই শুনি অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের পরিসর কমে যাচ্ছে। এটা একটা ভয়াবহ প্রবণতা। এই বিষয়টা ঠিক কিভাবে কাজ করে? ভাবুন তো, আগে বাচ্চারা হয়তো একটা পুরো কার্টুন বা একটা সিনেমা মনোযোগ দিয়ে দেখত। হুম। এখন কয়েক সেকেন্ডের রিলস বা শর্টস দেখতেই তারা অভ্যস্ত। হুম। এর ফলে তাদের মস্তিষ্ক খুব দ্রুত পরিবর্তনশীল উত্তেজক তথ্যে অভ্যস্ত হয়ে পড়ছে। হুম। এটাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তাৎক্ষণিক তৃপ্তি। একদম। যখনই তারা কোনো কিছুতে সামান্য বিরক্ত হচ্ছে, আঙুলের এক ছোঁয়ায় সেটা বদলে ফেলছে। এই অভ্যাসটার কারণে ক্লাসের পড়া বা কোনো গল্পের বইয়ের মতো দীর্ঘমেয়াদী বিষয়ে মন দেওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে বাস্তব জীবনে যখন কোনো কিছুতে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তখন তারা সমস্যায় পড়বে। পড়বেই। কিন্তু এটা কি তাদের আচরণেও কোনো প্রভাব ফেলে? যেমন কিছু কিছু গেমের কারণে বাচ্চারা নাকি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। হ্যাঁ, এটা নিয়েও অনেক গবেষণা হয়েছে। দেখুন, সব গেম একরকম নয়, তবে কিছু ধরুন ফার্স্ট পার্সন শুটিং গেম বা সহিংসতাপূর্ণ গেম, হুম। এগুলো শিশুদের মধ্যে আগ্রাসী আচরণ বাড়াতে পারে। তারা ভার্চুয়াল জগতে যা দেখে সেটাকেই বাস্তব মনে করতে শুরু করে, আর তাদের সমস্যা সমাধানের উপায় হয়ে দাঁড়ায় চিৎকার বা সহিংসতা। এর থেকেও বড় ক্ষতি হয় তাদের সামাজিক বিকাশে। আচ্ছা। যে বয়সে একটা শিশুর শব্দভাণ্ডার তৈরি হওয়ার কথা, মানুষের মুখের অভিব্যক্তি দেখে আবেগ চেনার কথা, সেই সময় সে তাকিয়ে আছে একটা অনুভূতিহীন স্ক্রিনের দিকে। রাইট। ফলে তারা মানুষের সাথে মিশতে ভয় পায় বা গুটিয়ে থাকে। একদম, কথা বলতে দেরি হয়। এইসব প্রভাবের কথা শুনে তো যে কোনো অভিভাবকই চিন্তায় পড়বেন। প্রশ্ন হল, এই চক্রটা ভাঙার জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? কোথা থেকে শুরু করা উচিত? দেখুন, টাইম লিমিট বেঁধে দেওয়াটা অবশ্যই একটা ভালো শুরু, কিন্তু এটাই সবকিছু না। আচ্ছা। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের কিছু সাধারণ নির্দেশিকা আছে, যা একটা কাঠামো তৈরি করতে সাহায্য করে। যেমন 18 মাসের কম বয়সী শিশুদের স্ক্রিন থেকে পুরোপুরি দূরে রাখা উচিত। পুরোপুরি? হ্যাঁ, শুধু হয়তো পরিবারের দূরের কারোর সাথে ভিডিও চ্যাট ছাড়া। 2 থেকে 5 বছর বয়সীদের জন্য দিনে 1 ঘন্টার বেশি নয়, এবং সেটাও শিক্ষামূলক কিছু হলে ভালো। কিন্তু 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কি হবে? তাদের তো পড়াশোনার জন্য ইন্টারনেট লাগে, বন্ধুদের সাথেও যোগাযোগ রাখতে হয়। তাদের জন্য কি দিনে 2 ঘন্টার নিয়মটা বাস্তবসম্মত? এখানেই বিষয়টা একটু জটিল হয়ে যায় আর কি। 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে আসলে সময়ের চেয়ে কন্টেন্টের গুণমানটা বেশি গুরুত্বপূর্ণ। মানে সে কি দেখছে সেটা? ঠিক, সে কি 2 ঘন্টা ধরে কোনো শিক্ষামূলক ডকুমেন্টারি দেখছে নাকি সহিংস গেম খেলছে, এর মধ্যে তো আকাশ পাতাল তফাত। তাই এখানে নিয়মটা হওয়া উচিত আলোচনার ভিত্তিতে।
তবে মূল বিষয় হল এই নিয়মগুলো আরোপ করার আগে অভিভাবকদের নিজেদের দিকে তাকাতে হবে। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসতে চেয়েছিলাম। আমাদের দুটো তথ্যসূত্রেই অভিভাবকদের ভূমিকার উপর খুব জোর দেওয়া হয়েছে। বলা হচ্ছে শিশুরা শোনার চেয়ে দেখে বেশি শেখে। একদম। যদি বাবা মা নিজেরাই খাওয়ার টেবিলে বা বাচ্চার সাথে কথা বলার সময় ফোনে ব্যস্ত থাকেন তাহলে তো কোনো উপদেশই কাজে আসবে না, একেবারেই না। ডাক্তার মাল্লিক বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যখন বাবা মা নিজেরা ফোন ব্যবহার করেন আর শিশুকে বারণ করেন, তখন শিশুর মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সে ভাবতে শুরু করে, ফোনের ভেতর নিশ্চয়ই খুব মজার কিছু আছে, যা বাবা মা আমার কাছ থেকে লুকাতে চাইছে। অথবা সে ধরে নেয় যে নিয়মটা শুধু তার জন্যেই। হ্যাঁ, ঠিক তাই। এতে করে পুরো ব্যাপারটার বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়ে যায়, বাবা মার কর্তৃত্ব খর্ব হয়। বাড়িতে একটি স্ক্রিন ফ্রি জোন তৈরি করার ধারণাটা আমার দারুণ লেগেছে, কিন্তু এটা বাস্তবে করাটা বেশ কঠিন মনে হচ্ছে। চ্যালেঞ্জ তো বটেই। আমাদের বেশিরভাগের তো বসার ঘরটাই বিনোদনের কেন্দ্র। সেখানে টিভি আছে, সবাই সেখানে ফোন ব্যবহার করে। এই অভ্যাসটা বদলানো তো একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কিন্তু শুরুটা ছোট করে করা যায়। যেমন নিয়ম করা হলো যে খাওয়ার সময় ডাইনিং টেবিলে কোনো ফোন থাকবে না, একদম জিরো টলারেন্স। শুধু এই একটা নিয়মই পরিবারের সদস্যদের মধ্যে কথা বলার সুযোগ অনেক বাড়িয়ে দিতে পারে। এটা ঠিক। আরেকটা দারুণ উপায় হলো বেডরুমকে নো ডিভাইস জোন বানানো। ফোন চার্জ হবে বসার ঘরে বা অন্য কোথাও। এতে ঘুমানোর আগে স্ক্রল করার অভ্যাসটা চলে যাবে, যা ঘুমের জন্য খুব উপকারী। এটা ভালো একটা কৌশল হতে পারে। পরিবর্তনটা একদিনে আসবে না, কিন্তু ধারাবাহিক চেষ্টা করলে অবশ্যই সম্ভব। তাহলে আমরা নিজেদের ফোন ব্যবহার কমালাম, বাচ্চাদের জন্য কিছু নিয়ম তৈরি করলাম, কিন্তু এরপর যে বিশাল একটা ফাঁক সময় তৈরি হলো, সেটার কি হবে? শিশুরা তো স্বাভাবিকভাবেই বিরক্ত হবে। হবেই তো। আর তখনই তারা আবার ফোনের জন্য বায়না করবে। এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আকর্ষণীয় বিকল্প তৈরি করাটা কতটা জরুরি? এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কাজ, কারণ আপনাকে এমন কিছু দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে যা একটা হাই ডেফিনেশন গেমের উত্তেজনার সাথে প্রতিযোগিতা করতে পারে। আর সত্যি কথা হলো, একটা সাধারণ পাজল বা লুডো খেলা সেটার সাথে সরাসরি পাল্লা দিতে পারবে না। না, পারবে না। তাহলে উপায় কি? কিভাবে আমরা এমন বিকল্প তৈরি করতে পারি যা শিশুদের কাছে সত্যি আকর্ষণীয় মনে হবে? এখানে আমাদের একটু সৃজনশীল হতে হবে। শুধু বিকল্প দিলেই হবে না, বিকল্পটা শিশুর মনোযোগের ধরনের সাথে মিলতে হবে। আচ্ছা। যেমন, যে শিশু রিলস দেখে তাৎক্ষণিক আনন্দে অভ্যস্ত, তাকে হঠাৎ করে একা একা পাজল মেলাতে দিলে সে আগ্রহ পাবে না। তাকে এমন খেলা দিতে হবে যেখানে ছোট ছোট সাফল্য বা রিওয়ার্ড আছে। যেমন লেগো। চমৎকার উদাহরণ। লেগো দিয়ে ধাপে ধাপে কিছু তৈরি করা, যেখানে প্রতিটি ধাপ শেষ করাটাই একটা ছোট্ট জয়। অথবা এমন বোর্ড গেম খেলা যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ডক্টর মল্লিক তার ভিডিওতে আনপ্লাগড আনস্ট্রাকচার্ড প্লে টাইমের কথা বলেছেন। আনস্ট্রাকচার্ড প্লে টাইম, এই ধারণাটা আমার খুব মজার লেগেছে। এটা ঠিক কি? এটা একটা অসাধারণ ধারণা যা আমরা প্রায় ভুলতেই বসেছি। এর মানে হলো এমন খেলার সময় যেখানে কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো নেই, কোনো স্ক্রিন নেই। মানে নিজেদের মতো করে খেলা। একদম। শিশুরা নিজেদের মতো করে খেলবে, নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করবে। হতে পারে সেটা কিছু বাক্স দিয়ে দুর্গ বানানো, কাদা মাটি দিয়ে খেলা, বা নিছকি ঘাসের ওপর বড়াগড়ি খাওয়া। এই ধরনের খেলা তাদের কল্পনা শক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে এমনভাবে বাড়িয়ে তোলে যা কোনো অ্যাপ বা গেম কখনোই পারে না। কারণ এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই, পুরোটাই তাদের নিজেদের আবিষ্কার। তার মানে স্ক্রিন টাইমকে পুরোপুরি বাদ না দিয়েও আমরা একটা স্বাস্থ্যকর ভারসাম্য আনতে পারি। কিন্তু যখন শিশুরা স্ক্রিন ব্যবহার করবে, তখন সেটাকে কিভাবে কোয়ালিটি স্ক্রিন টাইমে পরিণত করা যায়? এর জন্য অভিভাবকদের একটু সক্রিয় ভূমিকা নিতে হবে। এটাকে শুধু সময় বেঁধে দেওয়া নয়, বরং একটা কো-ভিউইং বা একসাথে দেখার অভিজ্ঞতা হিসেবে ভাবতে হবে। একসাথে দেখা। হ্যাঁ, ডক্টর মল্লিক কয়েকটি ধাপের কথা বলেছেন। প্রথমত, কন্টেন্ট প্রিভিউ করা। শিশু কি দেখছে সেটা আগে থেকে বাবা মায়ের জেনে নেওয়া উচিত। ঠিক। দ্বিতীয়ত, ইন্টারঅ্যাক্টিভ সেশন তৈরি করা। মানে শিশু যখন কিছু দেখছে তখন তার পাশে বসে সেটা নিয়ে কথা বলা, প্রশ্ন করা। আচ্ছা, যেমন একটা কার্টুন দেখে জিজ্ঞেস করা, তোমার কি মনে হয় চরিত্রটা এখন কি করবে? একদম। বা চলো তো আমরাও এমন একটা ছবি আঁকার চেষ্টা করি।
অর্থাৎ ব্যাপারটা শুধু তদারকি করা নয়, বরং অংশগ্রহণ করা। এতে স্ক্রিন টাইমটা একটা একাকী অভিজ্ঞতা না হয়ে পারিবারিক আলোচনার অংশ হয়ে ওঠে। ঠিক তাই। আর প্রযুক্তিকে দিয়েই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। গুগল ফ্যামিলি লিংকের মতো অ্যাপ ব্যবহার করে ক্ষতিকর কন্টেন্ট ব্লক করা বা ব্যবহারের সময়সীমা ঠিক করে দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো শুধু সহায়ক টুল। মূল বিষয় হল শিশুর সাথে আপনার সম্পর্ক। তাকে একা তার ডিজিটাল জগতে ছেড়ে দেওয়া যাবে না। এই পুরো প্রক্রিয়াটা তো বেশ সময় আর ধৈর্যের ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় বাধাটা আসে যখন এসব নিয়মকানুন নিয়ে শিশুর সাথে কথা বলতে হয়। প্রায়ই তো এটা নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হয়। হয়, অবশ্যই হয়। এই আলোচনাটা ঠিক কিভাবে শুরু করা উচিত যাতে শিশু এটাকে শাস্তি হিসেবে না দেখে? এটা একটা খুব সংবেদনশীল বিষয়। এখানে সংবাদ বা খোলামেলা আলোচনাটাই চাবিকাঠি। শুধু না বা এটা করা যাবে না বলার পরিবর্তে কেন করা যাবে না সেটা তাদের বয়স অনুযায়ী সহজ করে বোঝাতে হবে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, ছোট শিশুকে বলা যেতে পারে, অনেকক্ষণ ফোন দেখলে তোমার চোখ ব্যথা করবে, আর তখন তুমি তোমার প্রিয় খেলনা দিয়েও খেলতে পারবে না। একটু বড় শিশুকে মনোযোগ বা ঘুমের সমস্যার কথা বলা যেতে পারে। কিন্তু যদি কোনো শিশু এরই মধ্যে মোবাইলে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ে, তার কাছ থেকে ফোনটা সরিয়ে নেওয়া তো প্রায় অসম্ভব মনে হতে পারে। অবশ্যই অভ্যাস পরিবর্তনের এই প্রক্রিয়াটা ধাপে ধাপে হতে হবে। ধীরে ধীরে। হ্যাঁ, মোবাইল আসক্তি একদিনে তৈরি হয়নি, তাই এটা একদিনে চলেও যাবে না। হুট করে ফোন কেড়ে নিলে শিশু বিদ্রোহী হয়ে উঠতে পারে। এর চেয়ে কার্যকর উপায় হল ধীরে ধীরে সময় কমানো। আচ্ছা। যেমন প্রথম সপ্তাহে প্রতিদিন 15 মিনিট করে কমানো হলো এবং ওই 15 মিনিট সময় তার সাথে আকর্ষণীয় কিছু করার পরিকল্পনা করা হলো। হতে পারে একসাথে ছাদে গাছ লাগানো, বা তার পছন্দের কোনো নাস্তা বানানো। ধৈর্য ধরে এগোতে হবে এবং প্রতিটি ছোট সাফল্যে তাকে উৎসাহিত করতে হবে। আর আমার মনে হয় পারিবারিক কার্যকলাপ এখানে একটা বড় ভূমিকা পালন করে। যখন একটা পরিবার হিসাবে একসাথে ভালো সময় কাটানোর অনেক সুযোগ থাকে, তখন মোবাইল ফোনটা স্বাভাবিকভাবেই তার আকর্ষণ হারাতে শুরু করে। আপনি একেবারে মূল কথাটা ধরেছেন, সংযোগ তৈরি করা। শিশুর সাথে বাবা মায়ের মানসিক সংযোগ যত দৃঢ় হবে, একটা জড় ডিভাইসের প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবেই ততটা কমে আসবে। দিনের শেষে শিশুরা আসলে বাবা মায়ের মনোযোগী চায়। একদম। সেটা না পেলেই তারা বিকল্প হিসেবে স্ক্রিনের দিকে ঝোঁকে। তাহলে আজকের এই বিশদ আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মূল মন্ত্রটা হলো ভারসাম্য, নিষেধাজ্ঞা নয়। ঠিক। শিশুদের ডিজিটাল জীবন নিয়ন্ত্রণের জন্য কঠোর নিয়ম বা প্রযুক্তির ওপর দোষারোপ করার পরিবর্তে পরিবারের সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক বোঝাপড়া এবং সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কোনো দ্রুত সমাধান নয়। একদম। চূড়ান্তভাবে এটাই বলতে চাই যে অভিভাবকদের দায়িত্ব হল প্রযুক্তিকে শিশুর শত্রু হিসেবে তুলে না ধরে, বরং একটা উপকারী উপকরণ হিসেবে দেখা। হ্যাঁ, সেটিকে কিভাবে নিরাপদে এবং পরিমিতভাবে ব্যবহার করা যায় সেই পথ দেখানো। এর জন্য বাবা মাকে শিশুর ডিজিটাল জগতের একজন সক্রিয় গাইড হতে হবে, শুধু একজন দ্বাররক্ষী নয়। আর তার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল নিজেদের ভালো উদাহরণ তৈরি করা। দারুণ একটি সারসংক্ষেপ। তবে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা তো শিশুদের স্ক্রিনে কি দেখা উচিত বা কতক্ষণ দেখা উচিত তা নিয়ন্ত্রণ করার নানা উপায় নিয়ে কথা বললাম। কিন্তু যে দ্রুত পরিবর্তনশীল কন্টেন্ট যেমন রিলস বা শর্টস দেখার ফলে তাদের মধ্যে তাৎক্ষণিক তৃপ্তির যে মানসিকতা তৈরি হচ্ছে, সেই অভ্যন্তরীণ প্রতিক্রিয়াকে তারা বড় হয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা শিখবে? বাস্তব জীবনে কোনো কঠিন লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ধৈর্য, অধ্যাবসায় আর বিলম্বিত তৃপ্তির প্রয়োজন, সেখানে এই অভ্যাস তাদের কতটা সাহায্য বা ক্ষতি করতে পারে, এটা নিয়ে আমাদের সবারই শায়দ ভাবার সময় এসেছে।